হ্যালো, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি একটু অন্যরকম। শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি একটি মন্দিরে গেছি সৌম্যর সাথে পুজো দিতে। হ্যাঁ, দিনটি ছিল 20শে এপ্রিল 2025 রবিবার। আমাদের 7 বছরের অ্যানিভার্সারির দিন। তাই সকাল সকাল আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। আর ঘরে এসে এই যে বিয়ের ভিডিও চালিয়ে বসেছি দুজনে দেখতে। টিভিতে নয়, চলছে আমাদের মোবাইলে, কারণ পেন ড্রাইভগুলো আমাদের যে যার বাড়িতেই রাখা আছে, তো ভরসা ফোনের ড্রাইভ। তাই দেখুন, এটা হচ্ছে বিয়ের আগের দিন রাত্রিরে মেহেন্দির অনুষ্ঠানের প্রোগ্রাম। 19শে এপ্রিল রাত্রিরে 2018 সালে। দেখতে দেখতে যে কীভাবে বছরগুলো পেরিয়ে গেল বোঝাই যাচ্ছে না। আর এখানে যে মন্দিরটা দেখলে, এটা আমাদের নিজস্ব রঘুনাথ মন্দির। আর আমাদের বাড়ি এখানে আমার সেজো কাকু, ছোটো কাকু, বল্টু কাকু বসে সব দেখছে। অবশেষে আমাদের ঠাকুর ঘরের ভিডিও শুরু হলো। এখান থেকে আমাকে নিয়ে যাওয়া হবে গায়ে হলুদের জায়গায়। তো এই দেখুন, আমার গায়ে হলুদের তত্ত্ব সুদূর বাঁকুড়া থেকে চলে এসেছে। তা ওদের আসতে একটু দেরি হয়েছিল, কারণ অনেকটা দূরের রাস্তা, তো তার জন্য। যাই হোক, এখানে ফটো তোলা এবং ভিডিও, সেদিন যে সারাটা দিন যা কেটেছিল, আর তারপর সেই রকম গরম, কী যে বলবেন। অবশেষে নাপিত দিদি এসে আমার নখ কেটে দিয়ে এবং আলতা পরিয়ে গায়ে হলুদের প্রোগ্রাম শুরুর প্রস্তুতি নিয়েছে। এখানে প্রথমে উনি আলতা পরিয়ে দেওয়ার পরও দিদিভাইও আমাকে একটু আলতা পরিয়ে দিল। দেখুন, তখন আমার মঞ্জি কত ছোট ছিল। এখন আর ওকে দেখলে চিনতে পারবেন না, অনেক লম্বাও হয়ে গেছে, আর 7-এ উঠেও গেছে। এখানে আমার কাকিমা, মাম্মি, মাসি সবাই মিলে গায়ে হলুদের কাজগুলো শুরু করে দিয়েছে। আমার মা মাথায় তেল দিয়ে যে নিয়মটা হয় না, সেই নিয়মটাই করছে এখন। তো এখানে তেলের নিয়মটা শেষ হতে পরে কি নিয়ম, সেটা ও বাড়ির এক জেঠিমা, তিনি মাকে বলে দিচ্ছেন। আমাদের বাড়িতে এটা বলতে গেলে প্রায় ধরুন 2005 সালের পর 2018 সালে একটা বিয়ের আয়োজন। তো স্বভাবতই বাড়ির সকলের এই 13 বছরের গ্যাপে খুবই এক্সাইটেড ছিল বাড়িতে এত বছর বাদে একটা বিয়ে হবে বলে। আর যদি শুধু আমাদের বাড়ির কথা বলি, তাহলে তো আমার ছোট পিসির বিয়ে হওয়ার পর আমার বিয়ে, অনেক লম্বা গ্যাপ। সবাই চিন্তিত ছিল আমার বোনজিকে নিয়ে, ওকে হলুদ লাগালে ও নাকি কেঁদে দেয়, কিন্তু না, এখানে কিছুই করেনি দেখছি, বেশ সুন্দর হলুদ মেখেছিল। আর আমি গরমে ক্যামেরাম্যানদের অত্যাচারে প্রায় নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল। তারপর এই তেল হলুদ আমার বান্ধবী ঐশ্বর্য এসেছে। আর আমার মায়ের কাজ দেখুন, সবাইকে গিয়ে গিয়ে তেল মাখাচ্ছে, শুধু মেয়েকেই মাখায়নি। এখানে সব বোনেরা সবাই রয়েছে এবং সবাই খুব আনন্দ করছে, আর আমারও খুব ভালো লাগছে। আর আমার বোন চশমা দিদিকে সানগ্লাস পরিয়ে ফটো তোলাবে বলে কোত্থেকে একটা সানগ্লাসও জোগাড় করে এনেছে।
এইভাবে গায়ে হলুদের পর্বটা সব করছে। দেখতে পাচ্ছেন আমরা কত আনন্দ করেছি। পোজ, এই যে বোনকে দেখছেন সামনে, ও হচ্ছে বিভিন্ন রকমের পোজ ঠিক করছিল। আর আমার বড় পিসি আর ছোট পিসি, ওরাও কিন্তু নিজেদেরকে ধরে রাখতে পারেনি। নিচে আমার মামি, মাসি, কাকিনি মা সবাই বেরিয়ে এসেছে। আমাদের নিয়মটা একটু অন্যরকম। আমাদেরকে এই স্নান করতে নিয়ে যাওয়া হয় ঘাটেতে, পুকুর ঘাটেতে। কাছাকাছি গঙ্গা তো আছেই, কিন্তু অত দূরে কে যাবে। তো আমাদের যে নিজস্ব পুকুর রয়েছে বাড়ির পেছনে, তো সেখানেই যাওয়া হচ্ছে স্নান করার জন্য। আর নিয়মটা হচ্ছে বাড়ির এক দরজা দিয়ে বেরিয়ে অন্য দরজা দিয়ে ঢুকতে হবে। স্বভাবতই আমরা যেটা গ্রামে বলে থাকি, বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে খিড়কির দরজা দিয়ে ঢোকার। তো আমাদের এই বড় পুকুরের ঘাটে আমাকে নিয়ে গিয়েছিল এই স্নান করার কাজটা করার জন্য। আমার বড় মাই এই ঘট ডুবিয়েছিল পুকুরে বরণ করে। দেখতে পাচ্ছেন বম্মার হাতে ঘট। কত বড় লাইন দেখুন, আমাদের পরিবারের কত সদস্য। সত্যি বলতে আমাদের ছোটবেলায় যখন আমরা পিসিরা বা দিদিরা বাড়ি থেকে চলে যেত, তখন একটা এইরকম লম্বা শোভাযাত্রা বেরোতো তাদেরকে সিরপ করার জন্য। আজকেও দেখুন এই লাইনটা দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক পিছন দিকে পুকুর। এখানে 5 জন ইও মিলে প্রথমে আমাকে মাথায় জল দিয়ে স্নান করাচ্ছে। নিয়ম হচ্ছে পুকুরে ডুব দিয়ে স্নান করা, কিন্তু আজকে আর আমাকে এই পুকুরে স্নান করলে চুল শুকাতে অনেক দেরি হতো, তাই বম্মা নিজেই ঘট ডুবিয়ে স্নান করে ঘাটে যে বরণ হয় সেই বরণ কাজ কমপ্লিট করছে। সবাই কত মজা করছে। বিয়ে বাড়িতে বিয়ের কনে আর বর এই দুজনই মজা করতে পারে না, বাকি সবাই খুব মজা করতে পারে। কিন্তু জানেন, আমার বিয়ের সময় না প্রচণ্ড গরম ছিল, তাই সবাই ক্ষণে ক্ষণে ড্রেস চেঞ্জ করছিল, ঘেমে স্নান করে যাচ্ছিল সব। নিজেদের বিয়ের ভিডিও দেখতে খুব ভালো লাগে, তাই মাঝে মাঝেই এই ড্রাইভ খুলে একটা একটা করে ভিডিও দেখি। পুরো সব ভিডিওটা দিতে গেলে তো একটা মোটামুটি 2 ঘন্টার পর্ব দেখতে হতো। এখানে তো যদিও সৌম্যর বাড়ির ভিডিওটা আমার কাছে ড্রাইভে সেভ করা নেই। ঠিক আছে, কোনো এক সময় ওটাও না হয় আপনাদের সাথে শেয়ার করব। কাজললতার কোলে দেওয়ার পর এবার আমার মুখ থেকে বম্মা নিয়ে যাচ্ছে। দেখছেন গাছে কত লিচু হয়েছে, এটা আমাদের লিচু গাছ। আর ওই যে পুকুর ঘাটের উপরে আম গাছটা দেখলেন, ওটাও আমাদের। প্রচুর আম হয়েছিল।
যারা আমার শ্বশুরবাড়ি থেকে এসেছিলেন বা শহরে থেকে এসেছিলেন, তারা সবাই আমাদের এই গ্রাম দেখে আর আমাদের আশেপাশের এই ফলের গাছগুলো দেখে কত নাম করছিল। এই যে ঘট ডোবানোর কাজটা শেষ হলে নিয়ে যাওয়া হয় আমাদেরকে ঠাকুর ঘরে, প্রণাম করে তারপরে নান্নি মুখে বসতে হয়। তো এখানে জেঠু আমার নান্নি মুখ করেছিলেন। দুঃখের বিষয়, জেঠু আর আমাদের কাছে নেই। আমার ছোট কাকুকেও দেখেছিলেন, ভিডিওর শুরুতেই চেয়ারে বসেছিলেন উনি আর আমার জেঠু। ঠিক 1 বছরের মাথায় দুজনেই চলে গেছে। নান্নি মুখ, এইটা কারণটা কি জানি না, তবে যেটুকুনি শুনেছি যে আমাদের পূর্বপুরুষদের মুখে এই সময় জল দেওয়া হয়। তো এটা আমাদের বাড়ির রান্নাঘরের সামনেতে এই পুজোটা হচ্ছিল। সত্যি বলতে মন্ত্রগুলো এবং জেঠু কাকু যারা ছোট থেকে আমাকে নিয়ে বড় করেছে, তো তারাই কাজগুলো করতে গিয়ে স্বাভাবিকই চোখে জল চলেই আসে। আমার বাবা তো সেদিন বেশি আমার কাছাকাছি আসতেই চাইছিল না। সবারই খুব খারাপ লাগে এই সময়গুলো। বাড়ির মেয়েকে, যাকে কোলে পিঠে করে অনেক আদর যত্ন দিয়ে বড় করার পর তাকে বিদায় জানানোর সময় আসে। যদিও আমি কখনোই মনে করি না যে আমাকে ওখান থেকে অন্য কোথাও পাঠানো হয়েছে বলে। এই নান্নি মুখের কাজ শেষ হলেই আবার সন্ধ্যের প্রস্তুতি, সাজগোজের পালা শুরু হবে। এই দেখুন সন্ধেবেলায় বড় এসে উপস্থিত। ঢুকেই আগে রেজিস্ট্রি ম্যারেজের কাজটা সম্পন্ন করে নিচ্ছেন, কারণ উকিল বাবুর ভীষণই তাড়া। উনি আমাদের রেজিস্ট্রি করানোর পর দ্রুত অন্য জায়গায় যাবেন। তো প্রথমেই সৌম আসতে ওকে দিয়ে সাইন করিয়ে নেওয়ার পর আমাকে দিয়ে সাইন করিয়ে নিলেন। তার আগে যদিও উনি এসে বাবা, আমার পরিবারের লোকজনের যাদের যাদের সাইন করানোর প্রয়োজন ছিল সাক্ষী হিসাবে, সেই কাজটা করিয়েই নিয়েছিলেন। শুধু সৌম্যদের বাড়ির লোকেদের আসার অপেক্ষায় ছিল। তো হয়েই গেল, এটাও ফ্রেমবন্দি হয়ে থাকলো সারা জীবনের জন্য আমি আইনত স্ত্রী হিসাবে। দেখছেন কত রকম কায়দা করে ছবি তোলা হয়েছে। কায়দা করতে করতে আমি তো অস্থির। আর হাসি যেন মনে হচ্ছিল সেদিনকে একটু বেশি কোলগেটের হাসি হাসছিল। এই যে আমার মামার বাড়ির ভাই ও মাসির বাড়ির ভাই, এর আমাদের তিনজনকে না ছোটোবেলা থেকে সবাই বলতো তিন মূর্তি। আর আমার বোন তো সেদিন ভীষণই ব্যস্ত ছিল, ও ছবি তোলারও সময় ছিল না। বলছে দিদি তুই তুলে নে, আমার বন্ধুরা এসেছে, একটু আমি তাদের সাথে কথা বলে আসি। প্রায় তখন রাত্রির 10টা সাড়ে 10টা হবে। মালা বদলের জন্য জামাই বরণের কাজ শুরু হয়ে গেছে।
আমার বিয়ের জন্য আলাদা করে হল ভাড়া করার প্রয়োজন পড়েনি। আমাদের উপরেতেই দোতলার একটি বড় হল ঘর রয়েছে, তো ওখানেই আমার বসার ব্যবস্থা ও নিচেতে সৌম্যর বসার ব্যবস্থা করা হয়েছিল। আর আমাদের বাড়ির পিছনে ও সামনে বিশাল বড় খামার বাড়ি রয়েছে, তো সেখানে খাওয়া দাওয়ার আয়োজন ও বিভিন্ন রকম স্টলের অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছিল। এখানে মা জামাই বরণ করছে, আর আমার ও বাড়ির বড় জেঠিমা ওনাকে আমার মাকে সব দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে কোনটার পর কোন নিয়মটা করতে হবে। আগে কুলো দিয়ে বরণ করতে হবে, তারপর কি দিতে হবে সেগুলো সব ওই জেঠিমাই বলে দিচ্ছে। এই যে শ্রীটা দেখছেন, আমার যে ছোট কাকিমা আমাকে সাজিয়েছেন বা যিনি মেহেন্দি পরাচ্ছিলেন উনিই বানিয়েছিলেন একটা কাজকৌটো। কি সুন্দর বানিয়েছেন না? ওনার হাতের কাজ কিন্তু খুবই সুন্দর। বলতে গেলে আমি কাকিমার জন্য আর অন্য কোথাও ভাবিনি যে সাজবো বলে। ওনার হাতের কাজ এত সুন্দর, সে আপনি পুজোর আলপনাই বলুন বা চন্দন পরানোই বলুন। এটা হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ি, সেজ মাসি শাশুড়ি ও মামি শাশুড়িরা রয়েছে। এবার মালা বদল শুরু হবে, তাই বোধহয় আমাকে পিঁড়িতে করে আনতে গেছে। হ্যাঁ, ঠিকই বলেছি, এখানে আমার জামাইবাবুরা রয়েছে, যদিও আমি কাউকে জামাইবাবু বলে বলি না, আমি ওনাদের একটি বিশেষ নামে ডাকি। আর এইখানে আমার মামার বাড়ির ভাই রয়েছে, যার গলায় আমি হাত দিয়ে রয়েছি। এই 7টা পাক পিঁড়িতে করে ঘোরানো সত্যি খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল যদি পিঁড়ি থেকে পড়ে যায়, কিন্তু না, সবাই মিলে খুব সাপোর্ট দিয়ে ঘুরিয়েছিল। আর আশেপাশে থেকে সবাই এত ফানি কমেন্টস করছিল যে হাসি আর থামানো যাচ্ছিল। আমার মনে আছে, এই যে হাতে কি ছাউনি নাড়া ফুল বলে, এইটা দেওয়ার পর নাপিত মশাই এমন একটা মন্ত্র বলেছিল যাতে আমরা সবাই হেসে অস্থির হয়ে গিয়েছিল। নিজেদের হাসিকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। এই মালা বদল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই মনে হয় এই ভিডিওটা দেখলে এই তো সেদিনের কথা, এটা 7 বছর আগেকার, ভাবতেই পারি না। দেখছেন আমার ভাইরা জিজুরা মিলে আমাকে কত উঁচুতে তুলেছে, আর আমার সৌম্যকে তো কেউ তোলার সাহসই করলো না। ওর মাসির ছেলে একবার চেষ্টা করেছিল, কিন্তু একা কি আর ওকে তোলা যায়? অবশেষে আমাকে পিঁড়ে থেকে নামিয়ে দাঁড়িয়ে আবার মালা বদলের
প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়েছে। এবার এই মালা বদল শেষ হতে সম্প্রদানের পালা। তো আমার মা এই সম্প্রদান প্রক্রিয়া করেছিল। মা জানেন সারাদিন সেদিন উপোস করেছিল। আমাকে তো আমার মামি কলা, শরবত, দই এই সমস্ত সারাদিন খাইয়েছিল টুকটুক করে। এদিকে ক্যামেরাম্যানরা ফটো তোলার জন্য পেছনে ছোটাছুটি করছে, আর আমার মাইমা টাইম টু টাইম আমাকে নুন চিনির জল, দইয়ের ঘোল এই সমস্ত খাইয়ে গেছে। মুহূর্তগুলো যেমন আনন্দের তেমনি কষ্টের। মনে একটা অজানা ভয় কাজ করছে সব সময়। যদিও আমি মানুষটাকে চিনি, কিন্তু তার সাথে তো একসাথে থাকিনি। আর সব থেকে বড় কথা হচ্ছে বাড়ি ছেড়ে আমাকে অন্য কোথাও যেতে হবে। এটা ভাবলেই একটু কেমন লাগছে। আর দূরত্বটা একটু আধটু না, অনেকটাই। অনেকেই বলবে এটা তো তোমার নিজস্ব ইচ্ছা। যারা আমার পরিবারের লোকজন এই ভিডিওটা দেখবে, বিয়ের অনুষ্ঠান অনেক লেন্দি। 2 হাফে বিয়ে হয়েছিল। এই খই পোড়ানো এই সমস্ত একটা হাফে হয়েছিল, আর একটা হাফে সিঁদুরদানের পর্ব হয়েছিল। দেখুন, সবাই বিয়ের বাড়িতে আসার সময় যে সাজ পোশাক পরে এসেছিল, সেই সাজ পোশাক সব চেঞ্জ করে নিয়েছে। চেঞ্জ করে নিয়ে ঘরে পরা সাজ পোশাক পরে নিয়েছে। এই 7টা পাতা মানে 7টা পান পাতার ওপর দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, তখন ব্রাহ্মণ ঠাকুর এক একটা মন্ত্র বলছিলেন। এখন যদিও মন্ত্রগুলো মনে নেই, কিন্তু তখন সেই মন্ত্রগুলো বলছিলাম যখন, তখন মনে হয়েছিল যে এই মন্ত্রগুলো এক একটা শপথ। ভাবুন তো, এই গরমে আর সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর আমার মনে হচ্ছে কতক্ষণ এই ভারী বেনারসি শাড়িটা চেঞ্জ করে হালকা কিছু গায়ে দেবো। এই সপ্তপদী হওয়ার পর আমাদের বিয়ের নেক্সট পর্ব ছিল সিঁদুরদানের প্রোগ্রাম। এর মধ্যেখানে যদিও আমাদের কিছু সময় ব্রেক দেওয়া হয়েছিল জল খাওয়ার জন্য, আর এর মাঝে দৌড় আটকানো, যেটা সব মেয়েরাই করে থাকে বাড়ির ছোট বোনেরা মিলে। এত গরম যে কাছ থেকে আহুতি দিতে পারছিল না বলে ব্রাহ্মণ ঠাকুর আবার কোষাকুষি এটাকে একটা কাঠের ডান্ডাতে বেঁধে দিয়েছিলেন দড়ি দিয়ে। আর অবশেষে সেই সিঁথি ঠিক করার কাজটা করে সিঁদুরদানের পর্বটা অনুষ্ঠিত হলো। আমাদের শ্বশুর বাড়িতে নিয়ম হচ্ছে কয়েনে করে সিঁদুরদান করা। তো একবার সিঁদুর পরানোর সময় একটা মন্ত্র উচ্চারণ করে করতে হচ্ছিল। তো এইভাবে 3বার আমাকে সিঁদুর পরানো হয়েছিল।
আর সৌম্য ভাবছিল যে এই শাড়িটাতে যদি শুধু আমার বেনারসিটা নয়, মাথার ওপর যে লজ্জা বস্ত্র হিসাবে যে বেনারসিটা রাখা হয়েছিল সেই বেনারসিতেও যাতে সিঁদুর না পড়ে, তা সেই ব্যাপারেও খুব সচেতন হয়ে পড়েছিল। সিঁদুর দান শেষ। আমি আর এর পরের ভিডিওটা আপনাদেরকে দিলাম না। কেন দিলাম না সেটা হচ্ছে আমি নিজেই দেখতে পারি না, কারণ আমি যেভাবে কান্নাকাটি করেছিলাম সেটা যতবারই দেখি ততবারই দেখলে আমার নিজেরও খুব কষ্ট হয়। তো যেহেতু আমি নিজে দেখতে পারিনি, সেই জন্যে আমি আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম না। তো এই সিঁদুরদানের প্রোগ্রামটা হওয়ার পরই আমি ভিডিওটি বন্ধ করে দিয়েছিলাম, কারণ দুপুরবেলায় আমরা ঠিক করেছিলাম আজকে বাইরে খাওয়া দাওয়া করব। কেন কি বাড়িতে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করার থাকলেও আমার গতকালকে ওই মিক্সিটা কীভাবে যে পুড়ে গেল, তো মিক্সি না চললে আমার কাছে আলাদা করে শিলনোড়াও নেই, আর থাকলেও আমি তাতে মশলা পিষতে পারতাম না। তো অগত্যাই আমাদের আজকে দুপুরের লাঞ্চের ব্যবস্থা আমরা রেস্টুরেন্টেই করেছিলাম। বেনারসে এই নবাবী জায়গা বলে একটি রেস্টুরেন্ট আছে, যেটা আমাদের খুবই পছন্দের। আছে তো অনেকই রেস্টুরেন্ট, কিন্তু আমরা যেহেতু একটু বিরিয়ানি খেতে ভালোবাসি, তার জন্য আমরা এই নবাবী জায়গার এই রেস্টুরেন্টটাতেই বেশি যাই। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধেবেলায় আমাদের ঘরেতেই আমরা ছোট্ট করে একটা কেক কাটিংয়ের অনুষ্ঠান করেছিলাম। তো সেই সাজুগুজু করে নিয়ে কেক কাটিং করে একে অপরকে কেক খাওয়ানোর পর আমাদের কোয়ার্টারে আর যে সমস্ত ছোট ছোট বাচ্চারা থাকে তাদেরকে কেক খাইয়ে চলে গিয়েছিলাম বিশ্বনাথ মন্দিরে। বাবা বিশ্বনাথ দর্শন করে দিনটিকে শেষ করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।